মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ আলোচনা করব 2015 সালের 11-এর পরীক্ষাতে পড়েছিল এমন কিছু এমসিকিউ নিয়ে যা তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত। এই এমসিকিউগুলো আলোচনার সময় বেশ কিছু ধারণা এবং সংক্ষিপ্ত পদ্ধতি নিয়েও আলোচনা করব, যেগুলো তোমাদের শুধু এই এমসিকিউগুলো নয়, পরবর্তীকালে এই ধরনের যে কোনো এমসিকিউ সলিউশনে সাহায্য করবে। অতএব ভিডিওটি স্কিপ না করে খুব কম সময়ের ভিডিও পুরোটাই দেখবে। দেখো, এখানে দেওয়া আছে টি সময়ে একটি কণার বেগ ভি সমান এটি প্লাস, ওখানে এ বাই টি প্লাস সি লেখা আছে, ওটা বি বাই টি প্লাস সি হবে। এটা ছিল, এটা বি ছিল মোস্ট প্রবাবলি। হলে এ বি সি এর মাত্রা যথাক্রমে এটা কি হবে? দেখো, মাত্রা যখন লেখা হয়, বাম দিকে যে রাশি আছে, ডান দিকে এই যে রাশিগুলো, ওই যে প্লাস মাইনাস সাইন দেওয়ার আগে যে রাশিগুলো, এগুলোর মাত্রার সঙ্গে কিন্তু সেম হবে। তাহলে এই পুরোটা রাশিটার মাত্রার সঙ্গে এটা সেম হবে, এটা মনে রাখতে হবে। তাহলে যে কোনো সমীকরণ লেখার সময় বাম দিকে যে রাশি আছে, ডান দিকের এই যে প্লাস মাইনাসের আগে যে রাশিটা লেখা আছে, এটার মাত্রার সঙ্গে এই রাশিটার মাত্রা সমান হবে, আর এটা পুরোটার মাত্রার সঙ্গে এই রাশিটার মাত্রাও সমান হবে। তাহলে কিন্তু এগুলোকে এভাবে যোগ বিয়োগ করা যায়। আদারওয়াইজ মাত্রা যদি সমান না হয়, এইভাবে যোগ বিয়োগ করে সমীকরণ আকারে লেখা সম্ভব নয়। তাহলে এখানে বেগ দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে বেগ ভি, আর এদিকে দেওয়া আছে এটি, ভি সমান এটি প্লাস সামথিং দেওয়া আছে। তাহলে আমি মাত্রার দিক থেকে বলছি, ভি এর যে মাত্রা, এ টি এর মাত্রাও সেটাই হবে। তাহলে এ টি এর মাত্রা সমান ভি এর মাত্রা, এটা বলা যায়। তাহলে এ এর মাত্রা আমাকে জানতে হবে, তো এ এর মাত্রা এটা সমান ভি এর মাত্রা, ভি এর মাত্রা বাই এটা হবে টি এর মাত্রা, টি এর মাত্রা। তাহলে এর ভি এর মাত্রা কি হবে? এল বাই টি, আর টি এর মাত্রা শুধু টি। তাহলে এটা কি দাঁড়ালো? এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এইভাবে। তাহলে এর মাত্রা দাঁড়াচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখি কোনটাতে আছে, বির অপশানটাতে আছে এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর কোনোটাই নেই। তাহলে উত্তর ডেফিনেটলি এটা বলে দিতে পারবো, অন্যগুলো না চেক করলেও। আচ্ছা, আর একটা দেখে নিই না হয় সহজ করে। এইটা, এইখানে দেখো টাইমের সঙ্গে সি যোগ আছে, তাহলে সেম রাশি ছাড়া কখনো যোগ হয় না। তাহলে সির মাত্রাও টাইমের মাত্রার সঙ্গে সমান হবে। দেখো, সির মাত্রা টাইমের মাত্রার সঙ্গে সমান আছে, তাহলে ওই বিটাই সঠিক উত্তর। আর বি বের করতে হবে না, একটা পেয়ে গেছি। অন্যটা যদি সেম অপশন থাকতো তাহলে অন্যগুলো বের করার দরকার ছিল, না হলে এখানে আর অত বের করার দরকার নেই। তবু আমি 3 নম্বরটা দেখিয়ে দিলাম, 2 নম্বরটার ক্ষেত্রে একই রকম। এক্ষেত্রে যেহেতু বি লেখা নেই, ওখানে এ লেখা আছে, আমি আর ওটা করছি না। নেক্সট, দুটি ভেক্টরের ক্রস গুণফল ও ডট গুণফলের মানের অনুপাত 1/√3, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে। তাহলে দুটি ভেক্টর এ আর বি যদি দুটি ভেক্টর হয়, তাদের প্রথমে কি আছে? ক্রস গুণফল। তাহলে এ ক্রস বি, আমি যদি শুধু মানটা নিই, এ ক্রস বি সমান, এর যদি এটা মানটা বলি, তাহলে এ বি সাইন থিটা, কারণ দিকের কথা এখানে বলছি না, আমি শুধু মান নিয়ে কাজটা করছি। এ বি সাইন থিটা হয়। আর এ ডট বি ডট প্রোডাক্ট করলে এটা হয় এ বি কস থিটা, এটা হয়। তো এদের অনুপাত কত বলা আছে? 1:√3। তাহলে আমি অনুপাত করি, এ ক্রস বি বাই এ ডট বি সমান, এটা হচ্ছে এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা সমান 1/√3। তার মানে ট্যান থিটা সমান 1/√3। তাহলে থিটা ইকুয়াল টু কততে হয়? ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণ হয়ে আছে এখানে, অর্থাৎ এর উত্তরটি সঠিক। নেক্সট,
ক্যাপিটাল এম ও স্মল এম ভরে দুটি বস্তুকণা যথাক্রমে ক্যাপিটাল আর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। আবর্তনকাল সমান, তাহলে আবর্তনকাল টি সমান হয় 2πr/v, এটা সূত্র। তাহলে ক্যাপিটাল এম ভরের কণা ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, তাহলে আবর্তনকাল টি আমি প্রথম ক্ষেত্রে লিখি, তাহলে 2πr/, ও ক্ষেত্রে আমি ক্যাপিটাল ভি দিয়ে লিখলাম এটা। আর ছোট এম ভরের যে কণাটা ছোট আর ব্যাসার্ধ বৃত্তপথে আবর্তন করছে, তো সেক্ষেত্রে পর্যায়কালও তাদের আবর্তনকাল সমান বলেছে, তাহলে এক্ষেত্রে 2πr/ আমি স্মল ভি লিখছি। তাহলে পর্যায়কাল এটা আর এটা সমান আছে, তার মানে 2πr/v ইকুয়াল টু 2πr/ স্মল ভি। তাহলে ক্যাপিটাল ভি বাই স্মল ভি যদি করি, ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর দাঁড়াচ্ছে। তো আমাকে বের করতে হবে কি, এটা কৌণিক বেগের অনুপাত। কৌণিক বেগের অনুপাত, তাহলে কৌণিক বেগ মানে ওমেগা আর বাই ওমেগা আর, এই দুটোর কৌণিক বেগের অনুপাত। মানে আর ব্যাসার্ধের বৃত্তপথে যে বড় কণাটা ঘুরছে, বড় এম ভরের যে কণাটা ঘুরছে তার কৌণিক বেগ, আর ছোট আর ব্যাসার্ধের বৃত্তপথে ছোট এম ভরের যে কণা ঘুরছে তার কৌণিক বেগের অনুপাত জানতে চাইছে। তো আবর্তনকাল কিন্তু দুজনের সমান, তাহলে কৌণিক বেগের অনুপাত, তাহলে ওমেগা সমান এটা হয় কি ভি বাই আর, আর এটার ক্ষেত্রে হবে ছোট ভি বাই ছোট আর। তাহলে এটা তাহলে বড় ভি বাই এটা ইন্টু এটা, তাহলে হয়ে যাবে স্মল আর, এটা সমান বড় ভি বাই ছোট ভি সমান ক্যাপিটাল আর বাই এটা ইন্টু স্মল আর বাই এটা। তাহলে এটা কেটে গেলে এটা ইকুয়াল টু 1। তার মানে ওমেগা আর সমান ক্যাপিটাল ওমেগা আর সমান স্মল ওমেগা আর, তার মানে দুটো সমান। তাহলে অনুপাত কত হলো, তাহলে এটাই, এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে 1 হবে। নেক্সট, স্থির অবস্থায় স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি সরলরেখায় সরানো হচ্ছে। টি সময়ে যে দূরত্ব সরবে তা ড্যাশের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এই ধরনের প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে থাকে। স্থির ক্ষমতায় কোনো যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে গতিশীল করা হচ্ছে, সেক্ষেত্রে সময়ের সঙ্গে দূরত্ব দেওয়া আছে, ওটা বেগও দেওয়া থাকে অনেক সময়। তবে এটা মনে রাখতে পারলে ভালো, না হলে ক্যালকুলেশন একটু লম্বা ক্যালকুলেশন হয়। আমি ক্যালকুলেশন করে দিচ্ছি আর মনে রাখার কথাটাও বলে দিচ্ছি। ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখো। তাহলে স্থির ক্ষমতা সম্পন্ন যন্ত্র, তাহলে পি ইকুয়াল টু ধ্রুবক, এখানে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার পি সমান হয় কি বল ইন্টু বেগ এফ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বলা আছে এটা। তাহলে এটাকে আমি লিখতে পারি এম বলটাকে ডিভি ডিটি ইন্টু ভি সমান কনস্ট্যান্ট, এটা, বা ভি ইন্টু ডিভি ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এম ইন্টু ডিটি, এভাবে লেখা যায়। তো এখানে কনস্ট্যান্টকে আমরা পি তো ধরেই নিয়েছি, তাহলে ওটাকে আমি লিখেই দিই পি, এটাকে এইভাবে লিখে দিই, এটা ইকুয়াল টু তাহলে পি বাই এম ইন্টু ডিটি। কনস্ট্যান্টটাকে তো পি ধরেছি, পিটা ওই পাওয়াটা কনস্ট্যান্ট আছে পিটা। তাহলে এখন যদি ইন্টিগ্রেশন করি, এই যে ইন্টিগ্রেশনের ব্যাপারটা আছে, এইগুলো একটু কারোর কমপ্লিকেটেড মনে হতে পারে। এটা ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই 2 হবে, ভি স্কোয়ার বাই 2 হলে এটা হবে পি বাই এম ইন্টু টি প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা ধরো C1 হবে। একটা স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, তাহলে আর টি ইকুয়ালস টু 0,
টি ইকুয়াল টু জিরো, ভি ইকুয়াল টু জিরো ছিল, তাহলে এটা জিরো বসিয়ে দিলে সি ওয়ান ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার বাই টু সমান পি বাই এম ইন্টু টি। অর্থাৎ যেহেতু পি এম এগুলো ধ্রুবক রাশি, তাহলে ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ, ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ। তাহলে এইটা মনে রাখতে হবে, যেটা এখানে মনে রাখতে হবে, কনক্লুশনগুলো বলে দিচ্ছি। ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ, এটা কনস্ট্যান্ট পাওয়ারের সাহায্যে কোনো যন্ত্র যদি কোনো বস্তুকে গতিশীল করে, মানে কনস্ট্যান্ট পাওয়ারের কোনো গাড়ি যদি গতিশীল হয়, সেক্ষেত্রে বেগের সঙ্গে সময়ের সম্পর্ক এরকম হবে। কোনো বস্তুকে এখানে গতিশীল করা হয়েছে, সেক্ষেত্রে একই নিয়ম। এবারে আরেকটা আছে, যেটা হচ্ছে কি পজিশনের সঙ্গে টাইমের সম্পর্ক। এখানে দেওয়া আছে যেটা দূরত্ব সরাবে তা ড্যাশের সঙ্গে সমানুপাতিক, মানে পজিশনের সঙ্গে টাইমের সম্পর্কটা জানতে চাইছে। তাহলে সেটা কেমন হবে, সেটা করতে গেলে তোমাকে এই যে রাশিমালাটা পেয়েছো ভি স্কোয়ার বাই টু সমান, এটা আর একবার এটাকে লিখতে হবে। আমরা জানি ভি সমান কত হয়, ভি সমান এটা তো দেখতে পাচ্ছি ভি স্কোয়ার বাই টু সমান পি বাই এম ইন্টু টি, এটা তাহলে ভি সমান টু পি বাই এম ইন্টু টি হোল টু দি পাওয়ার হাফ বাই এম হোল টু দি পাওয়ার হাফ। এটাকে যদি আমি ডিএসডিটি ফর্মে লিখি, তাহলে এটা দাঁড়াবে ওইটাই আছে, তাহলে টু পিটি বাই এম ইন্টু হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ডিটিটা ওদিকে সরিয়ে দিয়ে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে, এস ইকুয়াল টু টু পি বাই এম, এটা হোল টু দি পাওয়ার হাফ, আর টি করলে টির ইন্টিগ্রেশন করলে টি টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন করলে ওটা 3/2 হবে, আর একটা সামনে ওই 2/3 এটা চলে আসবে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। স্টার্টিংয়ে সরণ শূন্য ছিল, টাইম যখন জিরো তখন সরণ শূন্য ছিল, মানে ওটা সি টু ইকুয়াল টু জিরো হবে। সি টু ইকুয়াল টু জিরো হলে তাহলে আমরা লিখব কি, এস ইকুয়াল টু টু পি বাই এম, টু পি বাই এম হাফ, আর এটা আছে 2/3 একটা সামনে আছে, এটাকে ভেতরে আমি লিখতেও পারি, আর এটা আছে টি টু দি পাওয়ার 3/2, এইটা এটা লেখা যাচ্ছে। তাহলে আলটিমেট এস প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2, এটা মনে রাখতে হবে। তাহলে ভি সমানুপাতিক এটা, আর এস সমানুপাতিক টি টু দি পাওয়ার 3/2, এইটা টি টু দি পাওয়ার তাহলে 3/2। এই রাশিমালাগুলো মনে রেখে দিলে সুবিধা, আর না হলে এরকম ক্যালকুলেশন করতে হয়, এটা ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যায়। ক্যালকুলেশনের সংক্ষিপ্ত কোনো পদ্ধতি এখানে লাগানো যায় না, কিন্তু এই সিচুয়েশনটা স্পেশাল একটা সিচুয়েশন, যেখানে এই দুটো সম্পর্ক মনে রেখে দিলে কিন্তু ঝটপট এমসিকিউ সমাধান করা যাবে। তাহলে এখানে উত্তর হবে দূরত্বের সঙ্গে সম্পর্কটা এইটা, মানে এইটা উত্তর হবে, এখানে 3 দাগের উত্তরটা হবে, মানে সি। নেক্সট, কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে? একদম কমন এবং সহজ কোশ্চেন এটা। তাহলে গোলকের আয়তন পরিমাপে ত্রুটিকে লেখা হবে, আনুপাতিক ত্রুটিকে ডিভি বাই ভি সমান 3 ইন্টু ডিআর বাই আর, এরকম ছিল সম্পর্কটা, কারণ ভি সমান 4/3 পাই আর কিউব ছিল, সেখান থেকে ডিভি বাই ভি করলে এরকম দাঁড়াচ্ছে। তাহলে এখানে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি কত, 2%, তাহলে 3 ইন্টু এটা 2, এটা ডিআর বাই আর শতকরা যদি করি, ওটাকে যেটা লেখা হয় ডিআর বাই আর ইন্টু 100 সমান 2, তাহলে ডিআর বাই আর সমান সমান 2/100। তাহলে এক্ষেত্রে এটা তাহলে 2/100 লিখতে হবে। তাহলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, তাকে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 ইন্টু 2/100 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, তাহলে এটা হবে 6%। একদম এটা সহজ ক্যালকুলেশন, 6% হবে। তাহলে এইগুলো, এই যে যে রাশিমালাগুলো আমি হঠাৎ করে লিখে দিয়েছি, এগুলো মেন যখন থিওরিটিক্যাল ক্যালকুলেশন থাকে সেখানে এগুলো বিস্তারিত করা হয়। এখানে এগুলো পরপর প্র্যাকটিস করলে সহজেই মনে থাকবে।
এটা গোলকের ক্ষেত্রে যদি এটা গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বলতো, সেখানে আর স্কোয়ার আছে, মানে এখানে তাহলে 2, এখানে 3 হতো না, তখন 2 হতো, তাহলে সেটা 4% উত্তর হতো। যদি বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বলতো তখন 4% হতো। এইভাবে সহজেই মনে রাখা যায়, এটা দেখেই সঙ্গে সঙ্গে উত্তর বলা যায়, এত কিছু ক্যালকুলেশন সেখানে করতে হবে না। এখানে জাস্ট আমি বোঝানোর জন্য ক্যালকুলেশন করছি, কিন্তু পরীক্ষাতে এগুলো দেখা মাত্রই উত্তর করা যাবে। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।